তাই বলো না বাবা, এরকম বৃষ্টির দিনে রাতের বেলা ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। কিন্তু বৃষ্টি হলে আরো মজা হতো, তাই না পিসি? স্নেহা ঠিকই বলছে। ভালো হয়েছে আমরা সবাই বাইরে বেরোনোর প্ল্যান করেছি, না হলে বাড়িতে বসে টিভি দেখতে হতো। একদম ঠিকই বলেছো। বুঝতে পারছি না গাড়িটার কি হলো হঠাৎ করে। এমন কি হলো গাড়িতে? দেখে আসছি। কি হলো নিহাল? কিছু বুঝতে পারছি না কি হয়েছে। এই দেখো, ভগবান কাউকে পাঠিয়ে দিয়েছে আমাদের সাহায্যের জন্য। দাদা, আমরা একটু বিপদে পড়েছি। আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজ আছে? গ্যারেজ? আর এখানে এখানে গ্যারেজ কোথা থেকে আসবে? কোনো হোটেল বা কিছু? এখানে কোনো হোটেল টোটেল নেই। হ্যাঁ, কিন্তু একটা জায়গা আমি চিনি যেখানে তোমরা রাত্রে থাকতে পারো। কোন জায়গা? এখানে কাছেই একটা বাংলো আছে, বড় পুরনো। ওই জায়গা তোমাদের জন্য ঠিক হবে। তাড়াতাড়ি বলো, আমার হাতে এত সময় নেই, আমার পাশের গ্রামে কিছু কাজ আছে। ঠিক আছে দাদা, আমাদেরকে কি ওই বাংলো পর্যন্ত ছেড়ে দিতে পারবেন? বসে পড়ো। 1 মিনিট, আমরা একটু জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে নাও। নাও। ওনাকে থ্যাঙ্কস বলে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে দাদা, কোথায় যাচ্ছেন? যাও, থ্যাংক ইউ বলারও সুযোগ দিল না। আমাদের জন্য অনেক ভোগান্তিই হলো ওনার, তাই না? ভালো হয়েছে উনি আমাদের ছেড়ে দিলেন, না হলে সারা রাত জঙ্গলেই কাটাতে হতো। চলো এবার যাই ভিতরে, দেখি কে আছে ভিতরে। চলো। সাবধানে। এই হলো বাংলো। বাবা, এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে। তোমার কিরকম লাগলো বাড়ি? ভেতরে গিয়ে দেখা যাক। চলো যাওয়া যাক। এর থেকে ভালো হয়েছে বাড়িটা পেয়ে গেলাম, না হলে জানাই ছিল না আমরা রাতভর কি করতাম। হ্যাঁ, খুব সমস্যায় পড়তাম। আপনারা কারা? না বলে এখানে কেন এসেছেন? আমরা খুব সমস্যায় পড়েছি। আমরা কি এক রাতের জন্য এখানে থাকতে পারি? আপনারা কি মনে করেছেন এটা কোনো হোটেল? আমাদের মানা আছে, এখানে কাউকে থাকতে দেয়া যাবে না। শুধুমাত্র একটা রাতের জন্য, কালকে সকাল হতেই আমরা চলে যাব। না না, এখানে কেউ থাকতে পারবে না। আপনি চাইলে টাকা নিতে পারেন। টাকার লোভ দেখিও না আমাকে, কোনো লাভ নেই। দাদা, টাকার লোভ দেখাচ্ছি না। আমাদের এই ছোট ছোট বাচ্চা রয়েছে, এত রাতে এদেরকে নিয়ে কোথায় যাব? ঠিক আছে, এই বাচ্চাদের জন্য থাকতে দিলাম, না হলে এখানে কিন্তু একদম থাকতে দিতাম না। এনারা কারা আপনার সাথে? এই তো আমি আছি, এই আমার স্ত্রী, এই আমার বোন, আর আমাদের সাথেই বাচ্চারা আছে। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। চলো। আসুন, ভেতরে আসুন। নেহাল, এখানে তো ইলেকট্রিক নেই, থাকবো কিভাবে? কিন্তু জায়গাটা খুব ভালো। আমি আপনাদের জন্য ঘর খুলে দিচ্ছি। আপনাদের জন্য আমি ঘর খুলে দিয়েছি, ওখানেই থাকুন, কিন্তু মাত্র 1 রাত্রের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, শুধু আজকে রাতটুকু, কাল সকালে আমরা চলে যাব। চলো যাওয়া যাক। চল মা। বাচ্চারা, তোমরা ওই ঘরটায় যাও, গুড নাইট। গুড নাইট। আর দরজাটা বন্ধ করে দাও। ঘুমিয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, বাই। গুড নাইট। আর শোন, হ্যাঁ দাদা, তুই এই ঘরটায় যা। ঠিক আছে দাদা। ওকে। গুড নাইট সবাইকে। গুড নাইট। আর আমরা এই ঘরটায় যাই। ওকে।
বাজে গন্ধ আসছে এটার থেকে। ইস, এটাও খুব নোংরা। ছি, কত মশা এখানে। এই আওয়াজটা, কে ওখানে? কে? কে পায়চারি করছে এখানে? কে? কে? কে ওখানে? পর্দার পিছনে কে আছে? বাইরে এসো। কে? কেউ নিশ্চয়ই আছে। আরে কে আছে ওখানে? বেরো, বাইরে বেরো। কি চাই তোমার? এইদিকে। এই যে বাবু মশাই, আপনারা তো দেখছি কথা দিয়ে কথার দাম রাখতে জানেন। সবাই রেডি? আপনাদের জিনিসপত্র কই? দেখুন, আপনার সঙ্গে একটু কথা আছে আমার। কি বলতে চান? খারাপভাবে নেবেন না, আমাদের পরিবারের সবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। এখানে কি আমরা আর একটা দিন থাকতে পারি? না না, আপনারা আমাকে কথা দিয়েছেন যে সকাল হতে এখান থেকে চলে যাবেন, আর আপনাদের এখনই চলে যাওয়া উচিত। এটাই ঠিক হবে। আসলে ব্যাপারটা হলো, এই জায়গাটা এতটাই ভালো লেগেছে যে আমি বাংলোটা কিনতে চাই। কিনতে চান? কিন্তু লাভ কি এটাকে কিনে? এখানে বিদ্যুৎ নেই আর অনেক কিছু নেই। এটা এটা কি করে পছন্দ হলো আপনার বাড়িটা? ব্যাস, শুধু ভালো লাগার ব্যাপার দাদা। জায়গাটা খুব ভালো, আমার ভালো লেগেছে। আর এই বাড়িটার বাস্তুটা খুব সুন্দর। আগেকারের লোকেরা কি করে বাড়ি বানাতো সেটা দেখেই অবাক হতে হয়। এবার তো আমরা থাকতে পারি। আমরা কালকে চলে যাব, পাক্কা। ঠিক আছে, এমনিতেই এই জায়গার মালিক এটাকে বেচে দিতেই চায়, আর আপনারা যদি এটাকে কিনতেই চান তাহলে ঠিক আছে। ধন্যবাদ দাদা। চলো, ভালো হলো উনি ভালোই ভালোই মেনে নিয়েছেন, না হলে আরো হাত জোড় করতে হতো। আরে রিয়া, চলো রিয়ার সাথে কথা। কি হয়েছে রিয়া? এত চুপচাপ আছিস কেন? কিছু কথা বলছিস না কেন রিয়া? কি হলো রিয়া? কিছু হয়েছে। কি? আমি সারা রাত ঘুমোতে পারিনি। কেন? বল রিয়া। যেই আমি ঘুমোতে গেলাম, আমি রুমের বাইরে কারোর পায়চারির আওয়াজ পাচ্ছিলাম। হাঁটা চলার শব্দ? আমি দেখতে গেলাম। যখন আমি দেখবার চেষ্টা করলাম, তখন হঠাৎ করে রুমের পর্দাটা জোরে জোরে উঠতে লাগলো, আর কেউ আমার দিকে তাকালো, আর তারপর সে আমাকে জোরে চেপে ধরলো। তুই এসব কি বলছিস রিয়া? আমি সত্যি কথা বলছি দাদা। আমি এখানে কারোর ছায়া দেখেছি, আর এই বাড়িটাতে কোনো আত্মা আছে। আমাদের এখানে থাকা ঠিক হবে না। আমাদের এখান থেকে যাওয়া উচিত দাদা। তুই নিশ্চয়ই কোনো ভয়ানক স্বপ্ন দেখেছিস। রিল্যাক্স। আরে এই আত্মা ফাত্তা কিছু হয় না, বুঝলি? আরে এখানে এর আশেপাশে এর থেকে ভালো বাংলো নেই। আরে আমি তো এটা কেনার কথা ভাবছি। হ্যাঁ রিয়া, আমার মনে হচ্ছে তোমার সারাদিনের পরিশ্রমের জন্য এরকম হচ্ছে। তুমি যখন আরাম করবে, ঠিক করে ঘুমিয়ে পড়বে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আরে সব ঠিক হয়ে যাবে। আর যদি তোর রাতে ভয় করে না, এই স্নেহা তোর সঙ্গে শোবে, ঠিক আছে? হ্যাঁ পিসি, যদি ভয় লাগে তাহলে আমার কাছে চলে এসো, অনেক গল্প করব। চলো চলো, এবার ব্রেকফাস্ট করা যাক। আমার তো খুব জোর খিদে পেয়েছে। দেখা যাক, হয়তো এখানে খাওয়ার জন্য কিছু পেয়ে যাবো। তাছাড়া অনেক দেরিও হয়ে গেছে। আচ্ছা রিয়া, তুমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসো, ঠিক আছে? চলো, কাম কাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। চলো স্নেহা আর রিয়াকে গিয়ে ডেকে দি। গুড মর্নিং। গুড মর্নিং। বাবু, রাতে নিশ্চয়ই ভালো ঘুম হয়েছে। আমি তো জমিয়ে ঘুমিয়েছি, সে রাতে ঘুমালাম আর এখন চোখ খুললো, আর সেটাও আমরা যখন ডাকলাম তখন। আর একে দেখো
কিভাবে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে? এ তো জানেই না এই রুমে কে এসেছে, তাই না রিয়া? ওকে ডাকো। রিয়া, 8টা বেজে গেছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। ও এইভাবে উঠবে না, মনে হয় ওর কানের কাছে গিয়ে ঢোল বাজাতে হবে। রিয়া, 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 রিয়া ওঠো। নেহাল, রিয়া কোনো কথা বলছে না কেন? আমি দেখছি। রিয়া, রিয়া, রিয়া ওঠ। বাবা, পিসির কি হয়েছে? নেহাল, রিয়ার কি হয়েছে? নেহাল, নেহাল কি হয়েছে? নেহাল, কি হয়েছে রিয়ার? ও মারা গেছে। বাবা, নেহাল, নেহাল হঠাৎ করে কিভাবে হয়ে গেল? কাল রাত পর্যন্ত ঠিক ছিল রে। হ্যাঁ মা, রাত অবধি পিসি ঠিক ছিল। নেহাল, আমার মনে হয় ওই আত্মারই কাজ, যেটার ব্যাপারে রিয়া বলছিল আমাদের। আরে আবার ওই কথা। আরে এই বাংলোতে কোনো আত্মা ভাত্তা নেই। হতে পারে ওর রাতে হার্ট অ্যাটাক হয়েছিল বা হার্ট অ্যাটাক? এত কম বয়সে হার্ট অ্যাটাক? আমার মনে হয় ওই আত্মারই কাজ। আমি এক্ষুনি সিআইডি কে কল করছি। সচিন, ফ্রেডি, একটু আশেপাশে দেখো তো, দেখো কোনো অদ্ভুত কিছু পাও কিনা। দরজা ভেতর থেকেই বন্ধ ছিল? না স্যার, বন্ধ ছিল না। তার মানে যে কেউ সহজেই ঢুকতে পারতো। গলায় কোনো চিহ্ন আছে? না স্যার। নাক থেকে রক্ত বেরিয়েছে? স্যার, রাতে তো ঠিকভাবেই শুয়েছিল, সকালে এসে দেখলাম তো। রাতের বেলা পুরোপুরি সুস্থ ছিল আর আর সকালে মারা গেল? এই রুমের মধ্যে আর কেউ শুয়েছিল? হ্যাঁ স্যার, আমার মেয়ে স্নেহা ওর সঙ্গে ছিল। স্নেহা, তুমি কি কিছু জানো এর মৃত্যু কিভাবে ঘটলো? না স্যার, সকালে যখন মা বাবা এসে তুললো তখন জানতে পারলাম। কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাওনি? এ তো অনেক গভীরভাবে ঘুমিয়ে থাকে। স্যার, আপনাকে একটা কথা বলতে চাই। কি? আমার মনে হয় এখানে কোনো আত্মা আছে। আত্মা? তার মানে আপনি বলতে চাইছেন যে ওর মৃত্যু আত্মার জন্য হয়েছে? হ্যাঁ, কেননা প্রথম দিন ও আলাদা রুমে একা শুয়েছিল আর ও বলেছিল যে একজন কেউ ছিল ওখানে। যদি এ খুনি হয়ে থাকে তাহলে সেটা কোনো মানুষেরই কাজ। কিন্তু স্যার, ও কিছু আওয়াজ শুনেছিল রাতে, কারোর হাঁটাচলা করার। তা আপনারা জিজ্ঞাসা করেননি কে ছিল সে, কার চলার আওয়াজ পেয়েছিল? আমাদের মনে হচ্ছিল যে ওর মনের ভুল ওটা। না, অন্য কোনো রহস্য আছে। আপনারা সবাইকে এখানেই থাকেন? আমরা তো দুদিনের জন্য এখানে এসেছি, এই যে এনারা এটা দেখভাল করে। তো তুমি এখানকার কেয়ারটেকার? হ্যাঁ স্যার। তো আপনারা কিছু নিশ্চয়ই জানবেন। কিচ্ছু জানি না স্যার, আমি তো এই বাংলোর বাইরের দিকে একটা ঘরে থাকি। আমি কি করে জানবো যে কি হয়েছে? হ্যাঁ সাহেব, কাল রাতে ওর শরীর খুব খারাপ ছিল, সারা রাত কেশেছে আর ঘরের বাইরেও যায়নি। এ রুমের বাইরে যায়নি, এ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর বাকিরা কেউ কিচ্ছু জানে না। তো তাহলে জানা যাবে কি করে যে এর মৃত্যুটা হলো কিভাবে? আচ্ছা, এর কি কোনো ধরনের অসুখ বিসুখ ছিল, কোনো হার্টের প্রবলেম ইত্যাদি? না, এরকম কোনো অসুখ ছিল না। সাহেব, ওদেরকে এখানে রেখে আমরা খুব বড় ভুল করেছি সাহেব। আমরা কি জানতাম এখানে এইসব কাণ্ড ঘটবে? স্যার, আমরা তো ছুটি কাটানোর জন্য গোয়া যাচ্ছিলাম, রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আর এখানে এসেছি। তো আপনারা এই জায়গাটার ব্যাপারে আগে থেকে সব জানতেন? না স্যার, না। একটা লোক আমাদের এখানে এনেছিল। কে ছিল লোকটা? জানি না কে এসে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল, আমরা তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো ওই লোকটা ওখান থেকে যাচ্ছিল, তো আমরা ওকে হোটেলের ব্যাপারে জিজ্ঞেস করলাম, আর ও আমাদের বললো যে আশেপাশে কোনো হোটেল নেই, কিন্তু একটা বাংলো আছে যেখানে আমরা থাকতে পারি। ও নিজের গাড়িতে করে আমাদের এখানে নিয়ে এসেছিল। আচ্ছা, ওই লোকটাকে দেখতে কেমন ছিল? ওর বয়স প্রায় 60 বছরের মতো হবে। ওই লোকটা চোখে কালো চশমা পড়েছিল আর একটা শল গায়ে দিয়েছিল। আর হ্যাঁ স্যার, ও বলছিল যে ওর পাশের গ্রামে কোনো কাজ আছে। আপনার লোকটার গাড়ির নাম্বার মনে আছে? স্যার, ওর একটা পুরানো সাদা রঙের ভ্যান ছিল আর ওর নাম্বার ছিল XOZ45 A9094। আচ্ছা, আমাদের একটু ওই জায়গাটা নিয়ে চলুন যেখানে আপনাদের গাড়িটা খারাপ হয়েছিল। আশেপাশের গ্রামের মধ্যে গিয়ে এই লোকটার ব্যাপারে খোঁজ করতে হবে।
ওই নেহাল বলছিল যে এই ভ্যানের মালিক তার এই গ্রামে কোনো কাজ ছিল, আর ওর স্ত্রী নিতা বলছিল যে ওই ভ্যান যেটা ছিল সেটা সাদা রঙের ছিল। হ্যাঁ স্যার। দেখো এই গ্রামে কোথাও ভ্যানটা আছে বা ভ্যানের বিষয়ে কেউ কিছু জানে কিনা। স্যার, সাদা ভ্যান। আরে ভাই ফ্রেডি, এই ভ্যানের অবস্থা দেখেছো? এটা দেখে তো মনে হচ্ছে এটা কয়েক বছর ধরে দাঁড়িয়ে আছে। আর সামনের একটা টায়ারও নেই। যদি এই ভ্যানটা চলতেই না পারে তাহলে নেহাল আর তার ফ্যামিলি এই ভ্যানে বসেছে কিভাবে? দেখো একবার কিছু পাওয়া যায় কিনা। স্যার গাড়ির নাম্বার ওইটাই, আচ্ছা। যেটা নেহালের স্ত্রী আমাদের বলেছিল। স্যার, গাড়ির মধ্যে অর্ধেক জিনিসই পাওয়া যাচ্ছে না। কিন্তু গাড়িটা কার সেটা একটু জানো তো? ওনাকে জিজ্ঞেস করো, ওনাকে। এই যে দাদা, এই গাড়ির মালিক কে বলতে পারবেন? স্যার, এই গাড়ির মালিককে আমি চিনতাম স্যার। চিনতেন? তার মানে এখন কোথায় আছে উনি? স্যার, এই গাড়ির মালিকের মৃত্যু 6 বছর আগেই হয়ে গেছে। তখন থেকে গাড়িটা এখানেই দাঁড়িয়ে। এক মিনিট, এই ভ্যানের যে মালিক ছিল সে বৃদ্ধ ছিল, কালো চশমা পরতো কি, আর কাঁধের উপর শাল রাখতো? হ্যাঁ স্যার, আমি ওর ব্যাপারেই বলছি স্যার। কিন্তু উনি এই পৃথিবীতে আর বেঁচে নেই। কিন্তু আপনারা আমাকে এসব কেন জিজ্ঞাসা করছেন? দেখুন, আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছি। সিআইডি? আচ্ছা দাদা, এই ভ্যানের মালিক কি সত্যি সত্যি মারা গেছে নাকি? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, প্রয়োজন হলে আবার ডাকবো। থ্যাংক ইউ। স্যার, আমার তো মনে হচ্ছে নেহালকে কোনো আত্মাই লিফট দিয়েছিল, তাই তো নেহাল বেঁচে গেছে আর ওর বোন মারা গেল। তোমার আত্মা যেই হোক না কেন, তাকে আমি ঠিক ধরবই। আচ্ছা, এটা বলুন যে কি এমন হলো যে গাড়িটা হঠাৎ করে থেমে গেল? জানি না, আজ পর্যন্ত এরকম তো কখনো হয়নি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার গাড়ি রাস্তায় এইভাবে খারাপ হতে পারে বলে। কাজল, এই দেখো, পেট্রোল লিক হয়েছে এখানে। এতটা পেট্রোল এভাবে কি করে পড়তে পারে? কাজল, আসলে ব্যাপার হলো যে অনেক সময় গাড়িতে কোনো আঘাত লাগে, গাড়ির ট্যাঙ্ক ফেটে যায় আর অয়েল পাইপ থেকে লিকেজ হতে থাকে। দেখা যাক এখানে কি হয়েছে। My God! পেট্রোল পাইপটা ফুটো করা হয়েছে, ইচ্ছে করে এই ব্যাপারটা করা হয়েছে। মানে স্যার, কেউ প্ল্যানিং করে এই কাজটাকে করেছে যাতে এই গাড়িটার পেট্রোল এখানেই শেষ হয়ে যায় আর গাড়িটা এখানেই দাঁড়িয়ে যায়, যাতে গাড়িটাকে ঠিক করার জন্য কাছে পিঠে কাউকে না পাওয়া যায়। কিন্তু এরকম ফুটো কে করবে? কারণ বাড়ি থেকে বেরোনোর আগে আমি চেক করেছিলাম, তখন তো সবকিছু ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু এখানে পেট্রোল পাইপে যেই ফুটো করেছে সেখানে আশেপাশেই করেছে, দূরে নয়। কারণ দূরে যদি ফুটো করতো তাহলে এত দূর আসতো না গাড়িটা। আচ্ছা, এটা বলুন যে আসার সময় রাস্তায় কোথাও থেমেছিলেন? হ্যাঁ, একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম টিফিন করার জন্য। ধাবায়? ও, তার মানে পেট্রোল পাইপে ফুটো ওই ধাবাতেই কেউ করেছিল। একটা কাজ করো, তুমি একটু খোঁজ নাও। সারিকা, খুনের যে পদ্ধতিটা আমার মনে হচ্ছে তাতেও শরীরের উপর আঙুলের ছাপ পড়া মুশকিল। তাহলে আর কোন পদ্ধতি হতে পারে সালুকে? এই মেয়েটির রিয়ার নাক আর মুখ চেপে ধরা হয়েছিল। তার মানে ওকে খুন করা হয়েছে, দম আটকে ওর মৃত্যু হয়েছে। এক্স্যাক্টলি। কিন্তু এর মুখে তো কোনো আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে না বস, আঙুলের চিহ্ন এই কারণে নেই যে ওর মুখটা অন্য কোনো জিনিস দিয়ে চাপা হয়েছিল। অন্য কিছু দিয়ে মানে? সারিকা স্যার, স্যার, গোলাপি রঙের সুতো? তার মানে কোনো গোলাপি রঙের কাপড় দিয়ে এর মুখটাকে চেপে ধরা হয়েছিল। যখন খুনি এর মুখটা চেপে ধরেছিল তখন বেচারির দম আটকে গিয়েছিল, আর জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার সময় এই সুতোটা এর নাকে চলে এসেছে। একদম ঠিক। গোলাপি রঙের কাপড়? স্যার, গোলাপি রঙের বালিশ তো আমি ওই মেয়েটার বাড়িতে দেখেছিলাম, চেয়ারে, বিছানায় যেখানে ও শুয়েছিল। তাহলে সালুকে রিয়ার মুখ ওই গোলাপি রঙের বালিশ দিয়েই চেপে ধরা হয়েছিল। যদি এই বালিশটা আমরা পেয়ে যাই তাহলে খুনির সম্পর্কে আমরা আরো কিছু জানতে পারবো। পাওয়া যাবে সালুকে। এই হলো সেই ধাবা যেখানে টিফিন করেছিলাম। আর গাড়িটা কোথায় ছিল? ওখানে। এদিকে।
এই এখানেই গাড়ি ছিল। এখানেই পার্ক করা ছিল? হ্যাঁ। এ দেখো কাজল, জলের উপর অনেক পেট্রোল পড়ে আছে। স্যার হতে পারে ওরা যখন এখানে খাবারের জন্য দাঁড়িয়েছিল সেই সময়ই এখানে কেউ এসে এই কাজটাকে করে গেছে। আচ্ছা এটা বলুন যে যখন আপনারা এখানে খাচ্ছিলেন গাড়ির আশেপাশে কিছু অদ্ভুত দেখেছেন? না, এরকম তো কিছু দেখতে পাইনি। কি হয়েছে দাদা? কি হারিয়েছে? আপনারা কি খুঁজছেন? সূত্র খুঁজছি। কিসের সূত্র? দেখুন আমরা সিআইডির লোক, আর কিছু খোঁজ খবর নিচ্ছি। আপনি ওনাকে ফ্যামিলির সাথে এই ধাবায় খাবার খেতে দেখেছিলেন? স্যার প্রতিদিন কত লোক আসে এই ধাবাতে। আমি এসেছিলাম পরিবার নিয়ে, ওই সামনেই বসেছিলাম সবাই মিলে। আর একটু মনে করো। হ্যাঁ স্যার, উনি হয়তো রাত্রে এসেছিলেন। যাক, এটুকু যখন মনে আছে এটাও মনে থাকবে। গাড়ির আশেপাশে এমন কোনো লোক ছিল যার মধ্যে অদ্ভুত আচরণ দেখেছে? হ্যাঁ স্যার, একটা গাড়ি এখানে দাঁড়িয়েছিল আর ওই গাড়িটার চারপাশে ঘুরছিল একটা লোক। আমি তো ভেবেছিলাম ওর গাড়ির মালিক, তারপর ভাবলাম ও কি গাড়ি চোর। তারপরে কি করলে তুমি? আমি কাছে ডাকলাম, তারপর জিজ্ঞেস করলাম ভাই তুই কে রে। আমার কথার উত্তর দিল না, তারপর আমি তাড়িয়ে দিয়েছি ওকে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা মনে আছে লোকটা কেমন দেখতে ছিল? দেখতে 60 বছরের মতো, কালো একটা চশমা পড়েছিল আর ওর মুখটা শাল দিয়ে ঢাকা ছিল। স্যার এটা ওই লোকটাই যে আমাদের লিফট দিয়েছিল। যে লিফট দিয়েছিল সেই লোকটাই পেট্রোলটাকে ফাটিয়ে দিয়েছে। খুনটা খুব ভাবনা চিন্তা করে করা হয়েছে। আচ্ছা সালুকে স্যার, এই বালিশের কভার থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন তো? পাওয়া যাবে, যদি তুমি একটুখানি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো তবে। শালুকে, এটা অন্য পদ্ধতি ফিঙ্গারপ্রিন্ট তোলার জন্য? হ্যাঁ বস, একদম অন্য পদ্ধতি। কিভাবে? এ দেখো, এই গোল্ড ডাস্ট, হ্যাঁ, এই গোল্ড ডাস্টটাকে আমি এই কাপড়ের ওপর স্প্রে করব, আর তারপর এখান থেকে একটা গ্যাস পাস হবে যেটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে এই কেমিক্যালের মধ্যে যাবে, আর এখান থেকে রিয়্যাক্ট করে সেই গ্যাস এই কাপড়ের উপর ছড়িয়ে যাবে। আর এই কাপড়ের উপর ঘামের চিহ্ন তো আগেই আছে। শালুকে, ঘাম তো উড়ে যায়, শুকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, উড়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু উড়ে যাওয়ার পর নিজের কিছু চিহ্ন ছেড়ে যায়, যেমন নুন, অ্যাসিড, অ্যালকালি ইত্যাদি ইত্যাদি। অ্যালকালি, অ্যাসিড ইত্যাদি। দয়ায় সবকিছু কাপড়ের মধ্যে থাকে, সবকিছু থাকে, কিন্তু আমরা নিজের চোখ দিয়ে দেখতে পাই না সেটা। এখন আমরা এই গ্যাসের সাহায্যে এই কাপড়ের উপর ওই সবকিছু দেখতে পাবো। আরো একটা কথা শালুকে, এই কভারটা ওই বালিশের যেটার কারণে রিয়ার মৃত্যু হয়েছে দম বন্ধ করে, সেটা কিভাবে জানবে তুমি? জানা যাবে না বস, জানা গেছে, কারণ এই বালিশের মধ্যে থেকে বস রিয়ার লালাও পেয়েছি আমরা, যেটা হয়তো রিয়ার মুখ চেপে ধরার পর ওর মুখ থেকে বেরিয়েছিল। আচ্ছা স্যার, এই গ্যাসটা কি গ্যাস? সচিন, এটা অ্যালকালি ব্রোমো গ্যাস। অ্যালকালি ব্রোমো গ্যাস? ডক্টর, যখন জানাই গেছে যেতে অ্যালকালি জাতীয় কিছু আছে, তাহলে এত কিছু করার দরকার কি? দরকার আছে দয়া, একটু ধৈর্য ধরো। আর তোমরা এই মাস্কগুলো পরে নাও আর এই চশমাগুলো পরে নাও। এখন বস, আমি এই গ্যাস এই কাপড়ের উপর ছাড়ছি। এই দেখো বস, এই ঘামে নুন, অ্যাসিড আর অ্যালকালিতে কি জাদু দেখাচ্ছে। আঙুলের ছাপ। তুমি তো মাত করে দিয়েছো, কিন্তু দুঃখ হচ্ছে আমার। হ্যাঁ, দুঃখ কেন হচ্ছে? আরে ভাই, কখনো একটু হেসে প্রশংসা তো করতে পারো। কোন আনন্দে? আরে ভাই, তোমার কাজ করছে এই আনন্দে। আরে এটা তো তোমারই কাজ। কি জানে এই লোকটি কবে প্রশংসা করতে শিখবে। এই দেখো বস, ওই বালিশের ওপর যে আঙুলের ছাপটা ছিল সেগুলো এইটা। এখন এই আঙ্গুলের ছাপ ওই লোকগুলোর আঙ্গুলের ছাপের সঙ্গে আমাদের ম্যাচ করে দেখতে হবে, যারা ওই রাতে রিয়ার সঙ্গে ওই বাংলোতে ছিল। সচিন স্যার, কাজলকে বলো যে ওদেরকে নিয়ে আসতে। আসুন। আপনারা আমাদের এখানে কেন ডেকেছেন? খুনির খোঁজ পেয়ে গেছেন নাকি? না,
খুনিকে আমরা এখনো জানিনি। আপনাদের আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য আমরা এখানে ডেকেছি। তাহলে আসুন, আপনারা প্রত্যেকে একে একে নিজেদের আঙ্গুলের ছাপ দিন। আমাদের আঙুলের ছাপ? আগে হ্যাঁ। তো কি আমরা খুন করেছি? এদের কেন ছাপ নিচ্ছেন না, কেয়ারটেকারদের? কেন? আমি কি খুন করেছি নাকি? দেখুন, কে খুন করেছে আর করেনি এই সার্টিফিকেট তো আপনাদের কারোর কাছে নেই। তাহলে যতক্ষণ না আমরা খুনির খোঁজ পাবো আর যতক্ষণ আমরা আপনাদের আঙ্গুলের ছাপ ম্যাচ করে না দেখব, ততক্ষণ আপনাদের সকলকে আমরা সন্দেহ করব। আসুন, আপনি আসুন, প্রথমে আসুন। এটা কিন্তু আপনারা অনেক ভুল করছেন, পরিবারের লোকেদের সন্দেহ করছেন। এগিয়ে আসুন, আপনি আগে ছাপ দিন, প্লিজ দিন। হাতটা রাখুন। যান। আপনি আসুন প্লিজ। সরে যান আপনি প্লিজ। আসুন। যাও। হাত রাখুন। বস, ওই বালিশের ওপর যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা ওই নিহালের আঙুলের ছাপ। রিয়াকে খুন তুমি করেছো? আমি কাউকে খুন করিনি। আমি নিজের বোনকে কেন খুন করতে যাব? প্রমাণ তোমার চোখের সামনে, এই আঙ্গুলের ছাপ সেটাও তোমার। এটার একটাই মানে দাঁড়ায়, নিজের বোনের খুন তুমি করেছো। বাহ, প্রথমবার এরকম মানুষ দেখলাম যে নিজের বোনকে খুন করার পরে বলে কি আমার কিচ্ছু মনে নেই। আমি কখনো ভাবিনি যে আমার নিজের বোনের খুনের অভিযোগ আমার ওপরেই আসবে। বোন তো বোনই হয় স্যার। এটা তো আমরাও বলতে চাইছি, কি এমন প্রয়োজন পড়লো যে বোনকে খুন করতে হলো? ওর নামে কোনো প্রপার্টি ছিল যেটা তুমি অধিকার করতে চাইছিলে? কোনো প্রপার্টি নয় স্যার, সত্যি বলছি আমি আমার বোনকে খুন করিনি। তুমি ওকে খুন করনি? তাহলে ওই আঙ্গুলের ছাপ যেটা ওই বালিশের কভার থেকে পাই সেটার সঙ্গে তোমার আঙ্গুলের ছাপ কিভাবে ম্যাচ করে? আমি ওই বালিশটাকে তো হাতই দিইনি, আমি ওর রুমেও ঢুকিনি কখনো। স্যার আমি জানি না ওই বালিশের ওপর আমার আঙ্গুলের ছাপ কোথা থেকে চলে এলো। তাহলে কি তোমার ওই আঙ্গুলের ছাপ নিজেই চলে গিয়েছিল ওই বালিশের কভারের ওপরে? এরকমই হয়েছে হয়তো স্যার। তাহলে তুমি এটা বলতে চাইছো যে তোমাকে কেউ ফাঁসাবার চেষ্টা করেছে? হ্যাঁ স্যার, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কে ফাঁসাতে চাইছে? ওই বুড়ো লোকটা যে তোমাদের ওই বাংলোয় পৌঁছে দিয়েছিল, নাকি ওই বাংলোর কেয়ারটেকার? হতে পারে। তাহলে আমরা তোমাকে একটা কথা বলি মিস্টার নিহাল, যেই লোকটা তোমাদের ওই বাংলোর খবর দিয়েছিল সে 6 বছর আগে মারা গেছে। 6 বছর আগে মারা গেছে? হ্যাঁ। কিন্তু আমি আর আমার পরিবারের লোকেরা জল জ্যান্ত লোকটাকে দেখেছি সেদিন রাতে। সচিন, কিছু গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। একটা কাজ করো, তুমি, দয়া আর ফেডরিক ওই বাংলোতে যাও যেখানে রিয়াকে খুন করা হয়েছিল, আর দেখো। আমার মনে হয় সচিন, এখানে এমন ঘটনা ঘটেছিল যে কি হচ্ছে ফ্রেডি? কি ব্যাপার? যদি ওনারা জানতে পারেন যে আমরা এখানে আছি তাহলে তাহলে কি ভয় পাচ্ছ না? ভয় কে পাচ্ছে? ফ্রেডি, নিজের ঠোঁট দুটো বন্ধ করো আর চুপচাপ গিয়ে ওই দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ো। যাও। স্যার, একটা আওয়াজ আসছে। লুকিয়ে পড়ো।
হয়ে গেছে? হ্যাঁ নেহাল, আমি জানতে চাইছি তোমার কাজ হয়ে গেছে নাকি? এরকম চুপ করে থাকলে চলবে না। এই বালিশটা দিয়ে কাকে খুন করতে চাইছিলে? হ্যাঁ, কাকে? এই পুতুলটাকে? হ্যাঁ, ওর কি কিছু হয়েছে নাকি কিছু হওয়ার নাটক করছে? সব সময় লোকে নিজের জীবন বাঁচানোর জন্য নানা রকম বাহানা খুঁজে বের করে। এরকম ভূতের মতো দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। নেহাল, স্যার, এর চোখের মণি দুটো দেখুন, কেমন যেন লাগছে না? কেউ দেখছি একে হিপনোটাইজড করে দিয়েছে। এ জানেই না যে কোথায় আছে আর কি কাজ করছে। একে শিগগির এই অবস্থা থেকে বাইরে বের করতে হবে। মিতা দেবী, এই কথাটা একরকম সত্যি যে খুন নেহালি করেছে। এটা কি বলছেন আপনি? আমি প্রথমেই বলেছি আমার স্বামী ওর বোনের খুন করতে পারে না, আর আপনি বলছেন? এমনটাই হয়েছে, আর সেটা হতে আমরা নিজের চোখে দেখেছি। নেহাল ওই রুমে গিয়েছিল যেখানে ওই খুনটা ঘটেছিল, আর ওখানে গিয়ে বালিশ দিয়ে খুন করার চেষ্টাও করেছিল। কি বলছেন আপনি? দেখুন, ওনাকে হিপনোটাইজ করা হয়েছে আর ওনাকে দিয়ে অন্য কেউ কাজটা করাচ্ছে। হিপনোটাইজ? হ্যাঁ, হিপনোটাইজড। আর সবই প্ল্যানিং করেই করা হয়েছে। রাস্তার মাঝে আপনাদের কার খারাপ এমনি এমনি হয়ে যায়নি, কেউ জেনে বুঝে খারাপ করেছিল, আর তারপর এখানে রিয়াকে এখানে এনে খুন করা হয়েছে। এটা হতে পারে না। এমনটাই হয়েছে। কে করেছে খুন? অমিত। হ্যাঁ, অমিত। অমিতটা আবার কে? এর আগে তো তার নাম শুনিনি আমরা। অমিত নেহালের বন্ধু। অমিত নেহালের বন্ধু? কিন্তু অমিতই কেন? কারণ অমিত হিপনোটিজম করতে জানে। আচ্ছা, অমিত হিপনোটিজমটা ভালো করেই জানে। হ্যাঁ। এই অমিত থাকে কোথায়? অমিত বেশিরভাগ দিনেই সঙ্গিনী থিয়েটারে হিপনোটিজমের শো করে থাকে। প্লিজ ফোনটা একটু দিন। প্লিজ গিভ মি ইওর ফোন। দেখলে? নেহাল, এসব কি হচ্ছে? আপনারা এখানে কি করছেন? নেহাল, আমরা অনেকক্ষণ থেকেই এখানে আছি। মিস্টার নেহাল, আপনাকে হিপনোটাইজ করা হয়েছিল। ডক্টর সালুকে, যখন অ্যালার্ম বন্ধ হলে হিপনোটিজম থেকে বেরিয়ে আসে, তখন হিপনোটিজমে যাবার জন্য কোনো টিউন বা ট্রিগার আছে নিশ্চয়ই। ঠিক বলেছো দা, কিন্তু ওটা কি ট্রিগার সেটা খুঁজে দেখতে হবে। এই ব্যাপারে তো আমাদের অমিতই বলতে পারবে সব। সচিন, নেহালকে অ্যারেস্ট। বিবেক, এটা তো সেই থিয়েটার যেটার কথা নেহালের বউ মিতা বলেছিল। হ্যাঁ, আর এই অমিত এখানে কিছুক্ষণ পরেই পারফর্ম করবে। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, অমিত নেহালকে হিপনোটাইজ করতে গেলটা কেন? হ্যাঁ ফ্রেডি, এটা তো একটা কথা। এই চিৎকারের শব্দ শুনলে? হ্যাঁ, এদিক দিয়ে এসেছে। সরে যান এখান থেকে, সরে যান প্লিজ। মাই গড। চলো চলো। এ তো মারা গেছে, মনে হচ্ছে ও সুইসাইড করেছে। কিন্তু বিবেক, যেমনটা সবসময় দেখা যায় সেটা হয় না। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ ওকে আত্মহত্যা করতে দেখেছেন? না স্যার, দরজা খুলে ঢুকে দেখি ইনি মরে পড়ে আছেন। আর কেউ ছিল এখানে এই গ্রিন রুমে? না স্যার, এখানে তো আর কেউ থাকেন না। কেউ এইরকম ভাবে দরজা খোলা রেখে আত্মহত্যা করবে না। হ্যাঁ বিবেক, এই প্রশ্নের উত্তরও আমাদের পেতে হবে। আচ্ছা, এই বন্দুকটা ভালো করে দেখুন, এতে সাইলেন্সার লাগানো আছে। আরে দেখুন, নাম্বারটাও মুছে ফেলা হয়েছে। কে করেছে এটা? না স্যার, এই ব্যাপারে কিচ্ছু জানি না। ঠিক আছে বিবেক, আস্তে তোলো। কাগজ? ও মাই গড, এর মধ্যে তো লেখা আছে যে নেহালকে কি করে হিপনোটাইজ করতে হবে। আর তার নিচে এটাও লেখা আছে সম্মোহিত অবস্থা থেকে কিভাবে বের হতে হবে। তার মানে ওই বাংলোর কেয়ারটেকার যখন যখন কাশবে তখনই নেহাল হিপনোটাইজড হয়ে যাবে, আর যখন যখন ওর মোবাইলের অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যাবে তখনই ও হিপনোটিজম থেকে বেরিয়ে আসবে। কিন্তু এই অমিত ওই বাড়ির ওই কেয়ারটেকার বুড়োকে চিনল কি করে? আমাদের এটাও খোঁজ নেওয়া উচিত। আর তার পাশাপাশি এটাও জানতে হবে যে ও আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে ওর। স্যার, গানের মধ্যে কোথাও আঙুলের ছাপ নেই। না সচিন,
আর এই বন্দুকের নাম্বারও স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে তুলে দেওয়া হয়েছে। হতে পারে সালুকে খুন করার সময় খুনি গ্লাভস পরেছিল, আর এই জন্য এর ওপর কোনো আঙুলের ছাপ নেই। কিন্তু বস, এই সব কিছুর পরেও এই বন্দুক থেকে পাউডারের মতো কিছু পাওয়া গেছে। সেটা কি স্যার? এ দেখো, এটা অনেকটা তামাকের গুঁড়োর মতো লাগছে বস। তামাকের গুঁড়ো? সালুকে, আমার মনে হচ্ছে এটা সিগারেট তামাক। মানে খুনি নিশ্চয়ই সিগার খায়। বস, একে খুঁজে বার করা সম্ভব। কিভাবে? বলছি শোন, এসো। বস, এই যে কেমিক্যালটা দেখছো না, এতে যদি কোনো জিনিসের ওপর সিগারেট ধোঁয়াও লেগে থাকে না, তাও বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি। এ দেখো বস, এই বন্দুকের উপর সিগারেট ধোঁয়া লেগেছিল। তার মানে হলো সালুকে এই খুনি সিগার খায়। স্যার এমনটা নয় তো যে অমিত সিগার খেত? আপনি ওর হাত চেক করেছেন? চেক করেছি, ও সিগার খায় না। স্যার আমাদের ওই লোকটাকে খুঁজতে হবে যে সিগার খায়। এই সব নেহালের গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর সাদা গাড়িতে এসে ওকে লিফট দিয়ে ওই বাংলোতে পৌঁছে দেওয়া, এই সব জেনে শুনে ঠান্ডা মাথায় করেছে। গ্রামে গিয়ে খোঁজ নাও, সিগার খায় এমন কাউকে ওই গ্রামে চেনে কিনা। গ্রামের প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞেস করি, এমন কাউকে কখনো দেখেছে কিনা যে লাগাতার সিগার খায়। আরে স্যার, আবার এখানে এসেছেন আপনারা? খুনিকে কি খুঁজে পেলেন আপনারা? এখনো পর্যন্ত পাইনি, তবে খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আচ্ছা, একটা কথা বলুন, আপনি এমন কাউকে চেনেন যে লাগাতার সিগার খায়? এমন কেউ যে বাইরে থেকে গ্রামে এসেছে? হ্যাঁ স্যার, একটা লোক এখানে আসতো বটে এবং খুব সিগারও খুব খেত। আর স্যার, ও সেই লোকটাকেও চিনতো যিনি ওই পুরনো গাড়ির মালিক ছিলেন। তুমি ওই লোকটাকে চেনো নাকি? হ্যাঁ স্যার, ওর নাম ঋষিকেশ। এই ঋষিকেশটা আবার কে? স্যার, এই লোকটা বাইরে থেকে বেশ কয়েক বছর আগে এখানে আসে। তখন ওই গাড়ির মালিক বেঁচে ছিলেন আর ও এই জায়গাটা কিনতে চেয়েছিল, কিন্তু এখানে কেস চলছিল তো তাই কিনতেও পারেনি। তার মানে ঋষিকেশ চিনতো ওই লোকটাকে, ও জানতো ওই বয়স্ক লোকটাকে দেখতে কেমন। হ্যাঁ স্যার, আর এই কারণে ঋষিকেশ ওই ভ্যান ড্রাইভার বুড়োর ভেগ ধরে ঘুরছিল, আর একই রকম ভ্যানও তৈরি করে নেয়। আচ্ছা, একটা কথা বলুন, আপনি ঋষিকেশের বিষয়ে আর কিছু জানেন? ওর নাম্বার বা অ্যাড্রেস কিছু? স্যার, ওর মোবাইল নাম্বারটা আমার কাছে আছে। আচ্ছা, দিন না। স্যার, ওর নাম্বার হলো 9001238774। আর স্যার, ও ওই কলেজের পাশেই থাকে। আর ওর ঠিকানা হলো B1 তেলিগড়ি হাইওয়ে রোড। আগে থেকেই জানতাম যে আমি ফেঁসে যাব। তুমি ঋষিকেশ তো? হ্যাঁ, আপনারা সব জেনে যাবে। কে আপনারা? এভাবে কি করে ভেতরে চলে এলেন? এটা কোন ধরনের অসভ্যতা? এটা অসভ্যতা নয়, এটা বলে যে তোমার সাথে আর কে কে জড়িয়ে আছে এই ষড়যন্ত্রে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? রিয়া আর অমিতের মৃত্যুর ষড়যন্ত্র। আর কি ষড়যন্ত্র? অমিত আর রিয়ার মৃত্যুর ষড়যন্ত্র? হ্যাঁ, আর সেই ভ্যানটাই বা কোথায় যেটা তুমি বানিয়েছিলে? ভ্যান? কোন ভ্যানটার কথা বলছেন? আমি তো কিছু বুঝছি না। তুমি সব জানো, বোকা সাজার চেষ্টা করো না। বলো কোথায়? দাঁড়া! ও মাই গড, পালিয়ে গেল। ফলো করতে হবে। বিবেককেও ডাকো। একটা কাজ করি, গাড়িটা সাইড করে দিই, এর ওপর নজর রাখতে হবে। কোনো রকমে বেঁচে গেলাম। ফোন করছে। হ্যাঁ, কোথায় আছো? আরে তাড়াতাড়ি আসো না। তুমি এখানে আসো, আমি সবকিছু বলছি। আরে ভাই, সিআইডি গুলো পেছনে পড়ে আছে। হ্যাঁ, সেই পুরনো জায়গাটাই। তাড়াতাড়ি এসো। মনে হচ্ছে কার আসার কথা আছে, আর তার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বিবেক, ওর হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে। কাউকে এখানে আসার জন্য বলছে ও। একটা গাড়ি আসছে।
এ তো নেহালের স্ত্রী মিতা। এই সময় বৃষ্টির মধ্যে কেন ডাকলে? কি এমার্জেন্সি পড়ে গেল? এমার্জেন্সি? সিআইডির লোকগুলো আমার পেছনে পড়ে রয়েছে আর তুমি এমার্জেন্সি বলছো? এ এখানে কেন? চলো গিয়ে জিজ্ঞেস করি। সিআইডি, ওদের মধ্যে কেউ একজন দেখে নিলে না আমাদের দুজনকে উল্টে কেস খেয়ে যাবো। আরে বোঝার চেষ্টা করো। আরে সিআইডি লোকগুলো এসে গেছে। আপনারা এখানে? এই প্রশ্ন আমরা জিজ্ঞেস করছি, আপনি এখানে? এই এই আমাকে ডেকেছে এখানে, এই ফোর্স করেছে আমাকে আসার জন্য। এই আমার ননদ রিয়াকে খুন করেছে, আপনি গ্রেফতার করে নিন। আমি কি করেছি? তুমি মিথ্যে বলছো কেন? আমাকে কেন ফাঁসাচ্ছ ভাই? আমি মিথ্যে বলছি? আমি তোমাকে ফাঁসাচ্ছি? এ আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে। আমি মিথ্যে বলছি না, আমি বলছি না, তুমি বলছো। কে সত্যি বলছে আর কে মিথ্যে এক্ষুনি জানতে পারা যাবে। বলো, কেন মেরেছো তোমরা অমিত আর রিয়াকে? নেহালকে ফাঁসানোর জন্য। নিহালকে ফাঁসানোর জন্য? তুমি নিজের হাজবেন্ডকে ফাঁসিয়েছো, কিন্তু কেন? আমি ভালোবাসি ঋষিকেশকে, কিন্তু আমার বিয়ে নেহালের সাথে হয়ে গেছে। তাই আমরা দুজনে প্ল্যান করি যে নেহালকে খুনের চক্রান্তে ফাঁসিয়ে ওকে জেলে পাঠিয়ে আমরা দুজন বিয়ে করে নেব। আর গোয়াতে বেড়াতে যাওয়ার যে প্ল্যানটা, সেটাও তো তোমারই ছিল, তাই না? আমরা যখন ঘুরতে গেলাম তখন আমরা ধাবাতে খাবারের জন্য থামলাম। তখন ওই সময় সুযোগ পেয়ে ঋষিকেশ গাড়ির পাইপ ফুটো করে দিয়েছিল। গাড়িটা জঙ্গলের মাঝখানে থেমে যায়। আমি পিছন পিছন আসছিলাম। আমি ওদের লিফট দেওয়ার নাম করে ওই পুরনো বাংলোটায় নিয়ে যাই। আর সেই বাংলোয় তুমি আত্মা সেজে রিয়াকে ভয় দেখাতে লাগলে, যাতে অন্যদের মনে হয় যে ওখানে কোনো আত্মা আছে যে রিয়াকে খুন করেছে। আর তারপরে অমিত নেহালকে হিপনোটাইজ করে, সম্মোহন আর ওর হাত দিয়েই রিয়াকে খুন করায়। কিন্তু অমিতকে তোমরা কেন মারলে? কিন্তু আমাদের ভয় ছিল যে আমাদের সব বিষয় বলে দেবে। তোমার একটু লজ্জা করলো না এসব করতে গিয়ে? কম করে নিজের বাচ্চাদের ব্যাপারে তো একটু ভাবতে পারতে। বাংলায় প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। যে চালাকিতে তোমরা ফেসে গেছো, সব থেকে বড় ভুল তো তুমি করেছো ঋষিকেশ। 6 বছর আগে মারা যাওয়া মানুষের ছদ্মবেশে তুমি এসেছিলে। আর দ্বিতীয়, তোমার সিগারের নেশা। ভুলে গেছো তুমি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দুজনেই জেলে বসে পচো, ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত।